বিসমিল্লাহির রাহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা মিডের পরে চ্যাপ্টার 4 আমরা শেষ করেছি। আজকে আমরা চ্যাপ্টার 5 পড়বো। থাকলো হলো 6 এবং 10। তো আমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। আর সেই ক্লাসটা কবে নেওয়া যায় সেটা আজকে একটু আলাপ করতে হবে। আর গত সপ্তাহে আলাপ করেছিলাম যে আমরা আহ, একটা ক্লাস টেস্টের অ্যারেঞ্জমেন্ট করব। মাইনুল, এ ব্যাপারে কি কোনো আহ, ইয়ে করা হয়েছে, কনফার্মেশন করা হয়েছে? না স্যার, বলা হয়েছিল যে স্যার আজকে স্যার কেএস ওয়ান এর ব্যাপারে কথা বলবেন স্যার। আচ্ছা, তারপর সিটি হচ্ছে স্যার সিটি নেক্সট সিটি উইকে সিটি টু আর কি, সিটি টু নেওয়ার প্রিপারেশন স্যার নেক্সট উইকে স্যার। ঠিক আছে, নেক্সট উইকে আমরা তাহলে ফ্রাইডেটা ঠিক করে রাখি। ফ্রাইডেতে একটা সিটি হবে, ঠিক আছে? স্যার ফ্রাইডেতেই তো হবে স্যার নাকি ফিজিক্যালি? হ্যাঁ, ফ্রাইডেতেই সহজ। ফ্রাইডেতে ফিজিক্যালি তুমি আমাকে ওই টাইমটা বলবা। গতবার যেরকম ওই যে 9:30 বা 9:45টার দিকে একটা টাইম দিয়ে দিয়ে দিছিলা দুই ক্লাসের মাঝখানে। ওইটা একটু আলাপ করে কনফার্ম করবা, আমি ক্লাসরুম নাম্বার বলে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। জি, জি, জি। আর সিলেবাস হবে হলো চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5, আজকে যেটা পড়তেছি সেইটা। আচ্ছা, ক্লাসের শেষের দিকে মনে থাকে কিনা এখনই আলাপ করে নি। তুমি এই ক্লাসের ছেলে মেয়েদের গ্রুপ তৈরি করে দিবা, ঠিক আছে? একটা একটা গুগল শিট দিয়ে দাও সবাই। দুইজন করে করে গ্রুপ করে ইনফরমেশন দাও, আমি প্রবলেম দিয়ে দিব। সেগুলিতে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, প্রবলেমগুলি সলভ করতে হবে এবং প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন স্কেডিউলটা আমি ওখানে দিয়ে দিব। ওখানে লিখবা হলো গ্রুপ নাম্বার 1 2 3 4 প্রথম কলামে, এরপর দ্বিতীয় কলামে তাদের নাম, তৃতীয় কলামে তাদের আইডি, স্টুডেন্ট আইডি, এগুলি সব পূরণ করে দিবা। চতুর্থ কলামে টপিকের নাম, এটা ফাঁকা রাখবা। পঞ্চম কলামে প্রেজেন্টেশন স্কেডিউল, ডেট টাইম, ওইটাও ফাঁকা রাখবা, আমি বসায় দিব। কথা বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে ওইভাবে বসায় দিব, সেই অনুযায়ী হবে। এরপরে আসো হলো এইটা আমি নিব হলো আগামী বৃহস্পতিবার, মানে এই কালকে একটা বৃহস্পতিবার, তারপরের বৃহস্পতিবারে ওই আহ, প্রেজেন্টেশনটা নিয়ে নিব, ঠিক আছে? ওইভাবে সন্ধ্যার সময় টাইম করে আমরা নিব। ওইভাবে তোমরা টাইমটা ফাঁকা রাখবা, সবাই সবাই ফাঁকা রাখবা। আজকে হলো 23 তারিখ, 23-এর পরে হলো 30 তারিখ, ওইটা হলো 1 তারিখ হবে। 1 তারিখ হবে, 1 তারিখে সন্ধ্যার সময় ওটা নেব, ঠিক আছে? ওকে স্যার। জি। আচ্ছা, এইবার আসা হলো আজকের ডিসকাশন টপিক। ওকে, স্লাইড নিশ্চয়ই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে, ফাইন। ওকে, তাহলে এইটা হলো আহ আমরা আজকে দেখবো হলো অ্যানালগ ট্রান্সমিশন। মেনলি আমরা ডিজিটাল থেকে কিভাবে অ্যানালগে ট্রান্সফার করা যায়, সবচেয়ে বেশি কাজে লাগে এবং লং ডিস্টেন্স সকল কমিউনিকেশন অ্যানালগ। সেই সূত্রে আমরা ডেটা, যেহেতু কম্পিউটার সিস্টেমে ডিজিটাল ডেটা স্টোর করি, ডিজিটাল থেকে অ্যানালগের কনভার্সন আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। তো সেইখানে আমরা আসলে এই
ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, কি কি বিষয় করণীয়, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফিচার্স, ফলোড বাই আমরা এএসকে অ্যামপ্লিটিউড শিফট কিং, ফলোড বাই ফ্রিকোয়েন্সি শিফট কিং এফএসকে, ফলোড বাই ফেজ শিফট কিং পিএসকে, ফলোড বাই কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ে আজকের ক্লাস শেষ করব। খেয়াল করে দেখো, ডিজিটাল ডেটা অ্যানালগ সিগন্যাল আকারে ক্যারি করার প্রয়োজন হয় যখন আমরা লং ডিস্টেন্স কমিউনিকেশন করি, এবং ডিজিটাল ডেটার অ্যানালগ ফরম্যাটের ট্রান্সমিশন সাধারণত একটা অ্যামপ্লিটিউড অথবা ফ্রিকোয়েন্সি অথবা ফেজের ডিরেকশন দিয়ে 0 এবং 1 এর মধ্যে পার্থক্য করা হয়, এবং এই অ্যানালগ যে ক্যারিয়ার সিগন্যাল আছে সেটা ডিজিটাল সিগন্যালের ভ্যালুর উপরে ভিত্তি করে ওই ক্যারিয়ার সিগন্যালটাকে ম্যানিপুলেট করা হয়, সো দ্যাট আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি যে কোন ডিজিটাল ডেটা ক্যারি করা হয়েছে, 0 নাকি 1। ভেরি সিম্পল একটা অপারেশন দিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করি, খেয়াল করে দেখো, দিস ইজ এ স্ট্যান্ডার্ড কম্পিউটার সিস্টেম, ইট হ্যাজ সাম ডিজিটাল ডেটা, দেন ইট উইল বি মডুলেটেড। ওই যে আমরা একটু আগে পড়তেছিলাম এএসকে এফএসকে পিএসকে, এগুলি আসলে মডুলেশন টেকনিক। এগুলি আসলে কি? এগুলি আসলে মডুলেশন টেকনিক। এই অ্যানালগ সিগন্যাল গুলিকে আমরা মডুলেশন করে আমরা 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 ট্রান্সমিট করব, সরি, ডিজিটাল সিগন্যালকে মডুলেট করে অ্যানালগ সিগন্যাল হিসাবে আমরা ট্রান্সমিট করব, এবং সেই অ্যানালগ সিগন্যাল যখন রিসিভারে গেল তখন আমরা ডিমডুলেট করে যেন আবার সেই ডিজিটাল ডেটা আমরা কি করতে পারি, রিপ্রোডিউস করতে পারি, সেটি আমাদের কি করতে হবে, এনশিওর করতে হবে, so that data can be transmitted from the source to the destination। খেয়াল করে দেখো, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন আমরা বেসিক্যালি 3 রকম ভাবে করি। একটা হলো এএসকে অ্যামপ্লিটিউডের উপরে ভিত্তি করে। তোমরা জানো যে প্রত্যেকটা সিগন্যালের আসলে 3টা বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হলো অ্যামপ্লিটিউড, আর একটা হলো ফ্রিকোয়েন্সি, আর একটা হলো ফেজ। সেই অ্যামপ্লিটিউড ম্যানিপুলেট করে যদি আমি মডুলেশন করি সেটাকে বলা হবে অ্যামপ্লিটিউড শিফট কিং এএসকে, ফ্রিকোয়েন্সি ম্যানিপুলেট যদি করি সেটাকে বলা হবে এফএসকে, আর ফেজ যদি ম্যানিপুলেট করি সেটাকে বলা হবে পিএস। এগুলির বিস্তারিত বিবরণ চিত্র সহ আমরা একটু পরেই পড়ব। আর একটা হলো কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। এটা মূলত অ্যামপ্লিটিউড এবং ফেজ এই দুইটার সমষ্টি, ক্যাম বলে। বিভিন্ন ধরনের ক্যাম আমরা পড়ব। তো তোমরা জানো যে বিট রেট এবং বড রেটের মধ্যে পার্থক্য। বিট রেট হলো দা নাম্বার অফ বিটস পার সেকেন্ড দ্যাট আর বিং ট্রান্সফার্ড ফ্রম দি সোর্স টু ডেস্টিনেশন, যেটা হলো ডেটা রেট বা বিট রেট। আর বড রেট হলো পার সিগন্যাল এলিমেন্ট, নাম্বার অফ সিগন্যাল এলিমেন্টস ট্রান্সমিটেড পার সেকেন্ড, সেটা হলো বড রেট। সাধারণত আমরা চাই সিগন্যাল এলিমেন্টের চাইতে বড রেট যেন ছোট থাকুক, তাহলে ব্যান্ডউইথ অনেক কম লাগবে। বাট তার কিছু বিপত্তি আছে, সেগুলি আমরা গত চ্যাপ্টারে পড়েছি। তো অ্যানালগ ট্রান্সমিশনের মাধ্যমে যখন আমরা ডিজিটাল ডেটা ট্রান্সমিট করতে চাই তখন সিগন্যালিং অর বড রেট শুড বি লেস দেন অর ইকুয়াল টু দ্য বিট রেট। এই জন্য এস ইজ ইকুয়ালস টু ডেটা রেট মাল্টিপ্লাইড বাই 1/r, যেখানে আর হলো রেশিও। এই আর ইজ দ্য নাম্বার অফ ডেটা বিটস পার সিগন্যাল এলিমেন্ট। যদি বেশি করে করতে পারি, আর দুইটা করে ডেটা বিট যদি একটা করে সিগন্যাল এলিমেন্ট দিয়ে ট্রান্সমিট করতে পারি তাহলে এই ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট অর্ধেক হয়ে যাবে। 3টা করে বললে 3/1 ভাগ, 4টা করে বললে 4/1 ভাগ হয়ে যাবে। ম্যাথমেটিক্স খুব সহজ, বাট প্র্যাকটিক্যালি অনেক সময় আমরা সেটা করতে পারি না। এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছি আলোচনা। দেখো, একটা অ্যানালগ সিগন্যাল মাত্র 4 বিটস পার সিগন্যাল এলিমেন্ট ট্রান্সমিট করতেছে। 1000 সিগন্যাল এলিমেন্ট যদি সেন্ড করা হয় তাহলে বিট রেট কত হবে? খুব সহজ, বিট রেট এন আমরা জানি,
আর এস ইজ ইকুয়ালস টু আমরা জানি এন ইন্টু 1/r। 4টা করে সিগন্যাল এলিমেন্ট ব্যবহার করতেছে, তাহলে আর এর ভ্যালু হবে হলো 4। এখন এন সমান তাহলে হবে কি এস ইন্টু আর, এন সমান হবে এস ইন্টু আর। এস আমার সিগন্যালিং রেট বলে দেওয়া আছে, 1000 signal elements are sent per baud, that is baud rate বলে দেওয়া আছে 1000। আর এর ভ্যালু 4 দেওয়া আছে, সো 4000 bps, that means 4 kbps। 4 kbps কিসের জন্য লাগে মনে আছে? হিউম্যান ভয়েস কমিউনিকেশনের জন্য 4 kbps minimum bandwidth লাগে, so that data can be transmitted effectively। আরেকটা এক্সাম্পল দেখো, একটা অ্যানালগ সিগন্যাল, তার বিট রেটটা দিয়ে দেওয়া আছে 8000 বিটস পার সেকেন্ড, দ্যাট মিনস ডেটা রেট। বড রেটও দিয়ে দেওয়া আছে 1000। এখন আমাদের বের করতে হবে হাউ মেনি ডেটা এলিমেন্টস আর ক্যারিড আউট বাই ইচ সিগন্যাল এলিমেন্ট, দ্যাট মিনস আর এর ভ্যালু বের করতে হবে। এন্ড হাউ মেনি সিগন্যাল এলিমেন্টস ডু উই নিড। তার ভ্যালু বের করা সহজ, এস দিয়ে দেওয়া আছে 1000, এন দিয়ে দেওয়া আছে 8000। r is equals to আমরা জানি s is equals to n into 1/r, so r is equals to n by s। তো n হলো 8000, s হলো 1000, so 8 bits per signal element। সুন্দর r বের হয়ে গেছে। এখন বলছে how many signal elements do we need। আমরা জানি r is equals to log to a level। সিগন্যাল এলিমেন্ট শব্দ হবে না, সিগন্যাল লেভেলস শব্দটা হবে এখানে, সিগন্যাল লেভেলস শব্দটা হবে। সিগন্যাল এলিমেন্ট বললে ওটা আসলে কনফিউজিং। সিগন্যাল লেভেলস হবে, সো l is equals to তাহলে 2 to the power r, and that is equals to 256 হবে হলো নাম্বার অফ লেভেলস। তো নাম্বার অফ লেভেল আমরা ডাইরেক্টলি বের করতে পারি না, যখন আমরা জেনে যাব আর এর ভ্যালু কত তখন আমরা নাম্বার অফ লেভেল বের করতে পারবো। অ্যামপ্লিটিউড শিফটিং খুব সহজ, এগুলি লেখা লেখা এগুলি যা আছে এগুলি দেখে বোঝা যাবে না। অ্যামপ্লিটিউড শিফটিংটা খুব সহজ, খেয়াল করে দেখো, ছবি দিয়ে বোঝাচ্ছি, ভেরি ইজি। কি 1 যদি হয় তাহলে অ্যামপ্লিটিউড হবে রেগুলার সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা, 0 হলে এটা 0 হয়ে যাবে, স্ট্রেট লাইন। আবার 1 হলে যা আছে তাই, আবার 1 হলে যা আছে তাই, কিন্তু 0 আসলে স্ট্রেট লাইন হয়ে যাবে। এর নাম হলো অ্যামপ্লিটিউড শিফটিং। ইটস ভেরি ইজি। এই যে দেখো, ফ্রিকোয়েন্সি, সেন্টার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা বলি। এর পাশে একটা অ্যামাউন্ট, এর পাশে একটা অ্যামাউন্ট দিয়ে ব্যান্ডউইথ, এই পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার করা হচ্ছে, এবং এর ব্যান্ডউইথ এর সংজ্ঞা হলো 1 প্লাস ডি ইন্টু এস, যেখানে ডি হলো মূলত ওই কি পরিমাণ এখানে সিগন্যালিং ওভারল্যাপিং করা হয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। এস কি ইমপ্লিমেন্ট করাও খুব সহজ, সিম্পল ডিজিটাল সিগন্যাল ইনপুট হিসাবে দিব, আর এখানে অসিলেটর থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিব। ওই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, ডট প্রোডাক্ট মূলত এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এই সিগন্যাল পেয়ে যাব। যেখানে যেখানে সিগন্যাল এলিমেন্ট 1 আছে সেখানে একটা সার্টেন এই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, যেখানে 0 আছে সেখানে একটা একটা স্ল্যাশ লাইন পাওয়া যাবে। So this significantly helps you to understand amplitude shifting। একটা সুন্দর এক্সাম্পল দেখো, আমাদের 1000 কিলোহার্জ এর ব্যান্ডউইথের একটা লাইন আছে যেটা 200 থেকে 300 কিলোহার্জ পর্যন্ত স্প্যান করতেছে। হোয়াট আর দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এন্ড দ্য বিট রেট। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কোথায় হবে? মাঝখানে হবে, 200 থেকে 300, দ্যাট মিনস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হবে কত? 250। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে? 250। এন্ড দ্য বিট রেট, বিট রেট তো আমরা এখন জানি, বিট রেট আমরা জানি যে বি ইজ ইকুয়ালস টু 1 প্লাস ডি ইনটু এস। তাহলে 1 প্লাস ডি, ডির ভ্যালু আমরা যদি ধরি 1, বাই ডিফল্ট যদি 1 ধরি,
এই যে ASK with D is equals to 1 বলে দিচ্ছে অলরেডি। সো D is equals to 1 ধরলে এটা 2 হয়ে গেল। আর এইখানে আমার n আমার ডেটা রেট আর হলো 1/r, তার মানে 2 into n is equals to হলো 100 হার্জ। ওই যে ব্যান্ডউইথ বলে দেওয়া আছে 100 কিলো হার্জ। তাহলে 100 কিলো হার্জ জানি, এখানে 2 আছে, তাহলে n is equals to হবে হলো 50 কিলো হার্জ। সো n is equals to 50 কিলো বিটস পার সেকেন্ড। দ্যাট মিনস যখন আমরা ডেটা রেটে প্রকাশ করব এটা তো তখন কিলো বিটস পার সেকেন্ড, যেহেতু এটা ভাগ হয়ে যাচ্ছে। So this is one good example of amplitude shift key. আরেকটা দেখো, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন দেখাচ্ছে with both directions we need to divide the bandwidth into two with two carrier frequencies as shown in figure 5.5। এই যে এখানে 50 হার্জ, এটা একটা ফ্রিকোয়েন্সি, এটা আরেকটা ফ্রিকোয়েন্সি। এখানে 200 থেকে 300-র মধ্যে যদি দুই ভাগে ভাগ করতে চাই, 200 থেকে 250, এইটা একটা, সেখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 225 FC1। আর একটা হলো 250 থেকে 300, সেখানে 275 হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি FC2। দ্যাট ক্যান অলসো বি কমিউনিকেটেড অ্যাজ ফুল ডুপ্লেক্স অ্যাম্পলিটিউড শিফটিং, সো দ্যাট যাওয়ার সময় সে কমিউনিকেট করতে পারবে, আসার সময় সে কমিউনিকেট করতে পারবে সাম ডিফারেন্ট চ্যানেল দিয়ে, so that we can efficiently communicate data from source to destination and destination to source. Right. এইবারও আসা হলো এফএসকে। এফএসকে হলো ফেজ শিফট কিং। ফেজ শিফট কিং এর ক্ষেত্রে হলো, সরি, এফএসকে হলো ফ্রিকোয়েন্সি শিফট কিং। এটাও খুব সহজ, ছবি দেখে সবচাইতে ভালো বোঝা যায়। বেজ যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আছে, বেস ব্যান্ড সিগন্যালের ভ্যালু যদি 1 হয় তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যা আছে তাই থাকবে, আর 0 হয় তাহলে একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল থাকবে। একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল এলিমেন্ট ফর 1, একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল এলিমেন্ট ফর 0। তাহলে এইটার ফ্রিকোয়েন্সি কত, 1 মিনিটে, সরি 1 সেকেন্ডে মোট কতগুলি কমপ্লিট সাইকেল পূর্ণ করছে, সেটাই হলো তার ফ্রিকোয়েন্সি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, প্রায় চারটা, হ্যাঁ চারটা, চারটা সে কমিউনিকেট করেছে। তাহলে চারটা যদি সে কমপ্লিট করে থাকে তাহলে তার ফার্স্ট এলিমেন্ট, কিন্তু এই দ্বিতীয়টার ক্ষেত্রে, জিরোর ক্ষেত্রে দেখি অর্ধেক হয়ে গেছে, জাস্ট এক, দুই, দুইটা কমপ্লিট করেছে, সো জাস্ট সিম্পলি অর্ধেক হয়ে গেছে। তো এইটা হলো ফ্রিকোয়েন্সি শিফট কিং, দ্যাট ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। এখানেও খেয়াল করে দেখো, ওইভাবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিজাইন করা হয়েছে, ব্যান্ডউইথ ডিজাইন করা হয়েছে, এবং সেই একই ক্যালকুলেশন দিয়ে আমরা পরেরটাতে ট্রান্সফার করতে পারবো। এর ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট একটু বেশি, এটা একটা পয়েন্ট আছে, 1 প্লাস ডি ইন্টু এস প্লাস 2 ডেল্টা এফ। ডেল্টা এফ হলো ওই যে ফ্রিকোয়েন্সির যেটা হবে F1 F2 এর মধ্যে পার্থক্য, সেটা টুয়াইস ডেল্টা এফ, এন্ড দ্যাট ইজ এডিশনালি রিকোয়ার্ড বাই দেম। এরপরে হলো উই হ্যাভ অ্যান অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্টজ হুইচ স্প্যান্স ফ্রম 200 to 300 kilohertz. What should be the carrier frequency and the bit rate if we modulated our data by using FSK with D is equals to 1? So the carrier frequency will be like that, and that will be utilized for the betterment of the resources.
ওকে, এটাও খেয়াল করে দেখো, এই যে 100 কিলোহার্টজ, 200 থেকে 300, টি ইজ ইকুয়ালস টু 1 দিয়ে দেওয়া আছে। So, এখন আমার চেয়েছে ডেটা রেট, তো ডেটা রেট চাইলে তো আবার একই রকম, বি ইজ ইকুয়ালস টু 1 প্লাস ডি ইন্টু এস টুয়াইস ডেল্টা এফ সূত্র আমরা জানি। আমার এখানে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু এখানে আসলে দিয়ে দেওয়া আছে। সো এটা আমার হয়ে গেল কি, ডির ভ্যালু যদি আমি 1 ধরি, তাহলে এই 1 আর এই 1 টু, 2 ইন্টু এস প্লাস 2 ডেল্টা এফ সমান আসলে 100। তো ডেল্টা এফ যদি 50 কিলোহার্টজ হয়, তাহলে এইটুকুর পরিবর্তে যদি 50 কিলোহার্টজ আমরা বসাই, that will be deducted from 100, so twice s would be equals to 50 kilohertz, so s would be equals to 25 kilo, and thus n is equals to 25 kilobits per second, and that will be if r is equals to basically 1, so that will be equal to the same, s and n will be equal to same. এখানে মাল্টি লেভেল এফএস কে তৈরি হতে পারে, সেটাও ছবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। খেয়াল করে থাকো, এটা হলো আমার বেস ব্যান্ড সিগন্যাল, এটা হলো আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল, আর এটা হলো মডুলেটেড সিগন্যাল। নীলটা হলো মডুলেটেড সিগন্যাল, সবার উপরেরটা হলো বেস ব্যান্ড সিগন্যাল, দ্যাট মিনস অরিজিনাল ইনফরমেশন যেটা আমি ট্রান্সমিট করতে চাচ্ছি সেটা হলো বেস ব্যান্ড সিগন্যাল। পরেরটা হলো আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। এই ফ্রিকোয়েন্সি খেয়াল করে দেখো, যখন আমি মডুলেট করলাম এইটার সাথে এইটা, তখন ওয়ান গুলিতে এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল, জিরো গুলিতে এই ফ্রিকোয়েন্সিটা কমে গেল। এখানে কয়টা সাইকেল কমপ্লিট করছিল? একটা, দুইটা। এখানে আমি দেখতেছি একটা, দুইটা, তিনটা, চারটা কমপ্লিট করছে, দ্যাট মিনস এইটার সাথে ডাবল করে দিয়েছে। আর এখানে কি, একটা, দুইটা, এখানে যা আছে হুবহু তাই রেখেছে, দ্যাট মিনস জিরোর সময় আনঅল্টার্ড, আর ওয়ান এর সময় যে ফ্রিকোয়েন্সি আছে তার চেয়ে ডাবল ফ্রিকোয়েন্সি। তাহলে ভেরি ইজি, ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে গেলে সেটা ওয়ান রিপ্রেজেন্ট করবে, আর যদি বেস লাইন ফ্রিকোয়েন্সি হয় তাহলে সেটা জিরো রিপ্রেজেন্ট করবে। ইজিলি ডেস্টিনেশনে ডিমোডুলেট করা যাবে এবং সেটা রিস্টার্ট করা যাবে। এখানে দেখো, একটা ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর যদি এই ইনপুট সিগন্যালের উপরে অ্যাপ্লাই করা হয়, তাহলে আসলে ডান পাশের এই সিগন্যালটা চলে আসে। So it is significantly important to understand that things are getting very much easier, and we can easily use it for the betterment of the communication society. So যেটা আলাপ করতেছিলাম, আহ আহ, সেটা হলো আমাদের আমাদের মাল্টি লেভেল এফএস কে আমরা এখন আলোচনা করে শেষ করলাম। এখানে আর একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলি প্রত্যেকটাই কিন্তু তোমাদের করতে হবে, ভেরি ইজি। আমি আর এটা এক্সপ্লেনেশনে গেলাম না। এই যে এখানে খেয়াল করে দেখো, ব্যান্ডউইথ কত মেগাহার্জ দিছে? 8 মেগাহার্জ। একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা 10 মেগাহার্জ, সেটার ডান পাশে আছে হলো 4 মেগাহার্জ, বাম পাশে আছে আসলে 4 মেগাহার্জ। এই 4 আর 4 মিলে হলো আমার 8 মেগাহার্জ। এবং এখানে স্মল গার্ড ব্যান্ড আছে, বাট ওইভাবে দেখায় নাই, লেস দ্যান ইকুয়াল টু দিয়ে চলে গিয়েছে। এরকম F1, F2, F3, F4 সবগুলি আছে। F1 6.5, দ্যাট মিনস হলো এদিকে 7 আর এদিকে হলো 6 মেগাহার্জ, 6.5 মেগাহার্জ। FM 6.5 মেগাহার্জে এই এই চ্যানেলটা অপারেট করবে। জাস্ট এ মিনিট। মিলো, ইসলাম, মিলো বলো।
তো এখানে যেটা হবে সেটি হলো বামে তোমার 4 মেগাহার্টজ এবং ডানে 4 মেগাহার্টজ, মোট হলো 8 মেগাহার্টজ এর একটা ব্যান্ডউইথ। এবং খেয়াল করে দেখো যে প্রত্যেকটা এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির বামে এবং ডানে সমান পরিমাণ স্পেস নিয়ে এই চ্যানেলগুলি তৈরি করা হয়েছে। এটা লেটস এটা 1 নম্বর চ্যানেল, এটা 2 নম্বর চ্যানেল, এটা 3 নম্বর চ্যানেল, এটা 4 নম্বর চ্যানেল, এভাবে করে চ্যানেলগুলি তৈরি করা হয়েছে। 5, 6, 7 এবং 8, এবং পরিষ্কার ভাবে বোঝাই যাচ্ছে এটা 12.5, এখানে এসে 13, 13 থেকে এখানে হলো 14, তাহলে প্রত্যেকটা চ্যানেল আসলে হলো 1 মেগাহার্টজ এর চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল হলো 1 মেগাহার্টজ এর। এই কথাগুলি এখানে বলতেছিল। We need to send data 3 bits at a time at a bit rate of 3 Mbps. The carrier frequency is 10 megahertz. Calculate the number of levels and the baud rate and the bandwidth. এই লেভেল আমরা বের করতে পারি, baud rate বের করতে পারি। একইভাবে given that the twice delta f সমান 1 megahertz ধরে নিলাম, তাহলে bandwidth আমরা বের করে ফেলবো 8 megahertz. So that is uh, 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 ক্যান বি ক্যালকুলেটেড। এই যে 5.8 ফিগারে এই 8 মেগাহার্টজ ব্যান্ডউইথের এই চ্যানেল কিভাবে ব্যবহৃত হয়েছে সেটি সম্পর্কে এখানে ধারণা দিচ্ছে। সো you can do it the frequency shifting with the help of the baseband signal and different levels of frequency, carrier frequencies at different frequency levels. এইবারে আমরা বাইনারি ফেজ শিফটিং তোমাদের সাথে আলাপ করেছিলাম। বাইনারি ফেজ শিফটিং মূলত হলো ফেজ, তিনটা জিনিস, একটা অ্যামপ্লিটিউড পরিবর্তন হয়েছে ওই জন্য এএস কে, একটা ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়েছে ওই জন্য এফএস কে, এখন পরিবর্তন হবে পি, ফেজ, ফেজ পরিবর্তন হবে। ফেজ কি এই দেখো, খেয়াল করে দেখো, জিরো যদি 1 যদি আসে তাহলে সিগন্যালের ফেজের কোনো পরিবর্তন হবে না, যে ডিরেকশন আছে ওই ডিরেকশনে যেতে থাকবে। যদি জিরো আসে এটা উল্টায় গেছে, 180 ডিগ্রি ফেজ পরিবর্তন হয়ে গেছে। আবার এইখানে আসার পরে যে ওয়ান, ওয়ান থাকলে ইন ফেজে হবে, ওয়ান ফেজে ইন ফেজে থাকে, আবার ওয়ান ইন ফেজে হবে, জিরো উল্টা ফেজে হবে, 180 ডিগ্রি উল্টায় যাবে। সো জিরো হলে 180 ডিগ্রি রিভার্স হয়ে যাবে, আর হলো ওয়ান যদি হয় তাহলে কোনো রিভার্স হবে না, 0 ডিগ্রি। দ্যাট মিনস যে যে লাইন আছে ওই লাইন বরাবরই হয়ে থাকবে। ফেজ শিফট এতটাই সহজ এলিমেন্ট, এবং 1 সেকেন্ডের মধ্যে এখানে দেখো বড রেট কত 5, বিট রেটও কত 5, ব্যান্ডউইথ কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে না। অসুবিধা হলো ফেজ শিফট আইডেন্টিফাই করা ডেস্টিনেশনে এ বিট ডিফিকাল্ট, সামান্য পরিবর্তন হয়ে গেলে ওইটা আইডেন্টিফাই করা সহজে যায় না। সো নয়েজি সিগন্যাল যেগুলি আছে সেইগুলির ক্ষেত্রে আইডেন্টিফাই করা আসলে অত্যন্ত কঠিন। এই যে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কি, খেয়াল করে দেখো, এই যে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কি, এটা ভুল লিখেছে, এটা বাইনারি ফেজ শিফট কিং বিপিএস কে, এটা হলো বাইনারি ফেজ শিফট কিং বিপিএস কে। তো এটা হলো আমার ওয়ান, কোন ফেজের পরিবর্তন না, এটা জিরো ফেজ দেখো পরিবর্তন হয়েছে, এটা ওয়ান ফেজ ইন ফেজে আছে সিগন্যাল, এটা ওয়ান ইন ফেজে আছে, এটা জিরো ফেজের পরিবর্তন হয়েছে। এটা হলো আমার মডুলেটর সিগন্যাল, এটা ক্যারিয়ার সিগন্যাল, এটা বেস ব্যান্ড সিগন্যাল। মাল্টিপ্লিকেশন করলে এই ঘটনা, মাল্টিপ্লিকেশন করলে এই ঘটনা, and that can be utilized by the different resources. এইটা এখন যেটা লাগবে সেটি হলো
for the implementation of binary phase shifting, we need a signal that it can be transmitted from the source to the destination. কোয়াড্রেচার ফেজ শিফটিং এই চ্যাপ্টারের আমাদের লাস্ট টপিক। কিউপিএসকে 90 ডিগ্রি করে করে বাড়বে, 180 ডিগ্রি করে শিফট না হয়ে কোয়াড্রেচার শব্দটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বসাইলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এই অ্যাঙ্গেলটুকু কত ডিগ্রি বলো কেউ একজন, এই অ্যাঙ্গেলটুকু কত ডিগ্রি? এটা না বলতে পারলে আমি আর কোনো কিছু আলোচনা করব না ক্লাসে। কোনটা স্যার? এই যে এই অ্যাঙ্গেলটুকু, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি স্যার। এই জন্য কোয়াড্রেচার 360 ডিগ্রি না টোটাল, তার 4 ভাগের 1 ভাগ, এজন্য এটাকে কোয়াড্রেচার বলা হচ্ছে। এটাও 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটাও তো স্যার 90 স্যার। এটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। সো 90 আর 90 এই দুইটা মিলে হলো 180, 90 90 আর এইটা মিলে হলো 270, আর এই পাশে ঘুরে আসতে 380। এই যে খেয়াল করে দেখো, একটা অসিলেটর দুইটা মাল্টিপ্লায়ার অ্যাপ্লাই করা হয়েছে। একটা হলো এই সিগন্যাল, একটা হলো এই সিগন্যাল। এই যে 2-1 কনভার্টার দিলে এই সিগন্যাল তখন এখানে পাওয়া যাবে। কি করা হয়েছে খেয়াল করে দেখো, 00100111 এটা হলো তোমার ডেটা, এটা হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা হলো মডুলেটেড সিগন্যাল। আর এইটা দেখো, এটা 0, এটাও 0, এই যে এই বরাবর 10, ওখানে 1 দিছি, এখানে 0, এখানে 01, এখানে 0 দিছি, এখানে 1, এখানে 11, এখানে 1 দিছি, এখানে 1। এই সিগন্যালের কারেসপন্ডিং এটা, এই দুইটাকে একত্রিত করলে এখন এই সিগন্যাল পাওয়া যাবে। সো কোয়াড্রেচার ফেজ শিফটিং এর ক্ষেত্রে আমরা বেশি পরিমাণ বিট পাঠাইতে পারবো কোন পরিমাণ সিগন্যাল এলিমেন্ট ট্রান্সমিট করে। এখন যদি আমাকে বলে যে 12 এমবিপিএস এর একটা কোয়াড্রেচার ফেজ শিফট লাইন আছে, সেটার ডির ভ্যালু যদি 0 হয় তাহলে ব্যান্ডউইথ বের করো। ইজি, ঠিক আছে। কিউপিএসকে এর ক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম যে দুইটা বিট ক্যারি করে একটা সিগন্যাল এলিমেন্ট। দুইটা বিট ক্যারি করে সিগন্যাল এলিমেন্ট মানে কি, আর সমান কত? 2। আর এস সমান আমরা জানি হলো এন ইনটু 1/r, অনেক আগে থেকে আমরা শিখে আসতেছি। এস ইনটু 1/r, আর এর ভ্যালু জানি আমি 2, এস এর ভ্যালু এবং না, এন এর ভ্যালু আমি জানি 12 mbps, so s will be equal to 6, and that is megahertz beats per second একটা, আর একটা হলো সিগন্যাল এলিমেন্টস পার সেকেন্ড। এটাকে আমরা বলি কনস্টেলেশন ডায়াগ্রাম। এক্স অ্যাক্সিসে একটা সার্টেন এলিমেন্ট, ওয়াই অ্যাক্সিসে একটা সার্টেন এলিমেন্ট। এই ভ্যালুটা এক্স ফেজ এবং ওয়াই ফেজের ক্যারিয়ারের ইনক্লাইনেশন সম্পর্কে ধারণা দেয়। এটা হলো অ্যাঙ্গেল বা ফেজ, আর এইটা হলো আমার অ্যামপ্লিটিউড, তো সেটা সে ধারণা দেয়। ইটস এ কন 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 কি বলে, কনস্টিলেশন ডায়াগ্রাম। কনস্টিলেশন ডায়াগ্রাম এরকম এএসকে এর ক্ষেত্রে আমরা কনস্টিলেশন ডায়াগ্রাম
তৈরি করতে পারি, বিপিএস এর ক্ষেত্রে তৈরি করতে পারি, কিউপিএস এর ক্ষেত্রে তৈরি করতে পারি। এই যে এখানে এএসকে এর ক্ষেত্রে একটা অন অফ কিং বা এএসকে এর ক্ষেত্রে আমরা 0 আর একটা হলো 1 অনলি, এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বাইপোলার পিএসকে এর ক্ষেত্রে ডান পাশে যদি 1 হয় বামে 0, বামে 0 হলে ডানে 1। আর কোয়াড্রেসার ফেজ শিফট যদি করি তাহলে এই 180 ডিগ্রি ঘোরার সুযোগ, 90 ডিগ্রি করে করে ঘুরবে এবং তাদের প্রত্যেকটাতেই ওই 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 হাইয়েস্ট ভ্যালু যেটা একেবারে পেরিফেরির উপরে সেটা অনুযায়ী ভ্যালুগুলি আসবে। So it's also you see 0, 0, 0, 1, 1, 0 and 1, 1 values have been set. So এখানে আজান হচ্ছে 2টা মিনিট একটু। Okay, so quadressor amplitude modulation, that's a combination of ASK and PSK that already we have understood and implemented, and we saw that the constellation diagrams, for quadressor amplitude modulation, you see it can be in the first quadrant, it can be in the all quadrant, it can be in the first quadrant only, or second, third, fourth quadrant only. This one is called 16 cam, this one is called 4 cam, this one is also 4 cam, this one is also 4 cam. So this is helping us to increase the bandwidth, uh, uh, increase the data rate compared to the available bandwidth. So we can use significantly high data rate when we can use this type of a combination of transferring the data values from the corresponding uh, uh, available bandwidth from the source to the destination. So moving on to the next topic, we will start and later we'll see how we can complete it the next day. So you see, our another important topic to discuss is the bandwidth utilization. And this bandwidth utilization definitely helps us to increase the data transmission efficiency. That means how we can transfer data at high data rate from source to destination utilizing minimum bandwidth, minimum amount of bandwidth. So this is the techniques related to bandwidth utilization. We'll learn about multiplexing and we'll learn about
spreading techniques, multiplexing techniques, spreading techniques in association with some other fundamental topics. So when you talk about bandwidth utilization, it is the basically process of wisely using the available bandwidth to achieve the specific goals. But definitely multiple users are involved over there so that data can be communicated from the source to the destination so that we can use the data values very efficient. And definitely we will go through different multiplexing techniques. First one is FDM, frequency division multiplexing, then wavelength division multiplexing, then synchronous time division multiplexing, then statistical time division multiplexing. So at the very beginning, you see Marx. What Marx does is it gets input of n lines and produce the output of one line. So this is what masking many inputs and transmitted into one link. And then when it is reached at the destination, we need demarks. That means a bundled channel data transmission through a bundled channel need to be segregated and need to be mapped from one to another exactly in which order it was sent from the mass circuitry. So that is the challenge, and that will be executed with the help of the available resources. So what we have to do is basically keeping the transmission link free for communicating data from the source to the destination. আমরা যেটা বলতেছিলাম মাল্টিপ্লেক্সিং এর যে সমস্ত টেকনিক, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমরা পড়বো, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়বো, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়বো, এবং এগুলি সবই কিন্তু অ্যানালগ ট্রান্সমিশনের ক্ষেত্রে। দ্যাট মিনস অ্যানালগ ডেটা আমরা ট্রান্সমিট করতে চাই, বেসব্যান্ড ইনপুট অ্যানালগ and the output is also analog, but we have to use digital computer systems to process it. You see here more practical example. There are many input lines that are marked channel 1, channel 2, channel 3. Then at the output, those will be connected to different output links. So this is very simple how data is being transported from the source to the destination. So FDM is an analog multiplexing technique that combines both analog signals and it uses the concept of modulation. These are the concepts that we have thought about in ASK, FSK, and so on. So you see here, this is the baseband signal, and that can be modulated with a very high frequency so that this type of signal can be integrated. Similarly, দ্বিতীয়টা, তৃতীয়টা এবং এই তিনটা যখন একত্রিত করে মার্জ করা হবে তখন এরকম একটা সিগন্যাল যাবে। এগুলি আসলে ফুরিয়ার অ্যানালাইসিস, ল্যাপ্লাস ট্রান্সফার ইত্যাদি ব্যবহার করে সিগন্যালের অ্যাকুরেট কম্পোনেন্ট বের করে নিয়ে আসা সম্ভব হয়। So people who are biochemists, who are pharmacists, they can play important roles in shaping the data transmission using the frequency division multiplexing. আমরা আগেই বলেছি যে এর একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। খেয়াল করে দেখো, 88 মেগাহার্জ থেকে শুরু করে 108 মেগাহার্জ পর্যন্ত সে কমিউনিকেট করে নন লাইসেন্স চ্যানেল, এবং এই যে একটা একটা করে ফ্রিকোয়েন্সি চ্যানেল, মাঝখানে কি থাকবে? নো স্টেশন, ফাঁকা জায়গা রাখতে হবে, কিছুটা ফাঁকা জায়গা রাখতে হবে কিছুটা। আবার এখানে ফাঁকা জায়গা, তারপরে আবার ফাঁকা জায়গা, তারপরে আবার। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর
healthy environment in living. Similarly, in case of e-passport project authority, the initiatives required for protecting the national uh, 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 database related to different resources will also be very much important. এজন্য আমাদের বিভিন্ন যে রিসোর্স গুলি আমরা কমিউনিকেট করতেছি সেগুলি যেন ইফেক্টিভলি আমরা কমিউনিকেট করতে পারি সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এখানে আরেকটা কমিউনিকেশন চ্যানেল খেয়াল করে দেখো, 4 কিলোহার্টজ এর ব্যান্ডউইথের একটা চ্যানেল আছে এবং এই ধরনের 3টা ভয়েস চ্যানেল আমরা একত্রিত করতে চাই যার ব্যান্ডউইথ হলো 12 কিলোহার্টজ, 20 থেকে 32 কিলোহার্টজ পর্যন্ত। So the configuration using the frequency domain, assume there are no guard bands. এখানে আমরা খেয়াল করে দেখতেছি যে 20 থেকে 24 একটা, 24 থেকে 28 একটা, 28 থেকে 32 একটা এবং এটা কয়টা গেল? একটা, তারপরে হলো দুইটা, তারপরে হলো তিনটা, 20 থেকে 24, 24 থেকে 28, দুইটা, 28 থেকে 32, তিনটা। কাহিনী কি? ও, তিনটাই তো ভয়েস চ্যানেল, রাইট? সো 3 ভয়েস চ্যানেলস আর টু বি ক্রিয়েটেড। ঠিক আছে, তাহলে তিনটা যেহেতু ভয়েস চ্যানেল, ইট ইজ ওকে। So you see the higher bandwidth link 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 34 এবং এখানে একটা মাল্টিপ্লেক্সার আছে সো দ্যাট মডুলেটেড ইনফরমেশন গুলি সবগুলো রিসিভ করলে এবং কারেসপন্ডিং পৌঁছাবে এবং সেইটা আসার পরে ডেস্টিনেশনে আসার পরে একটা ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাঠালে ঠিক এক্স্যাক্টলি যেটা পাঠানো হয়েছিল সেটা পাওয়া যাবে। এরকম অটোমেটিক্যালি দ্বিতীয়টা ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে পাঠালে যেটা আছে সেটা পাওয়া যাবে and so on. So this has been made by uh, one of our colleagues who can get the different advanced information from the Ministry of ICT and help us to understand what were the outcomes of the different projects submitted earlier. So, পাঁচটা চ্যানেল ধরে নাও, 100 kilohertz bandwidth multiplexed together. What is the minimum bandwidth of the link if there is a need for a guard band of 10 kilohertz? Values are very small, right? 10 kilohertz, 100 kilohertz, and only a few attendees. Not many, not so many, right? Okay, that we can talked about. You see here 100 kilohertz যদি আমাদের ব্যান্ডউইথ হয় এবং সেখানে যদি আমাদের ইন্টারফারেন্স থাকে, 5টা যদি আমাদের চ্যানেল থাকে তাহলে গার্ড ব্যান্ড লাগবে হলো 4টা। প্রত্যেকটা গার্ড ব্যান্ড যদি 10 কিলোহার্টজ হয় তাহলে 4 10 40 কিলোহার্টজ লাগবে ব্যান্ডউইথ আর 5 গুণন 100 এটুকু লাগবে হলো টোটাল ব্যান্ডউইথ। তার মানে 540 কিলোহার্টজ টোটাল ব্যান্ডউইথ সেখানে। ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট বেসিক্যালি। এখানে ছবি আঁকে দিয়ে করে দেওয়া আছে 100 100 100 100 100 করে করে 540 কিলোহার্টজ পার শিওর সেখানে লাগবে। 8টা ডেটা চ্যানেল আছে, প্রত্যেকে 1 MBPS করে ডেটা ট্রান্সমিট করে এবং 1 মেগাহার্টজ এর ব্যান্ডউইথ আছে। appropriate configuration of FDM. It's very easy.
Satellite channel আমরা জানি analog. So we divide it into 4 channel. Each channel having this amount of kilohertz, right? So 1 Mbps must be trained over 250 kilohertz channel. Assuming no noise, we can use Nyquist to get 2 bits per signal. Yes, 2 bits per signal. So our solution is 4-cam modulation. If you use 4-cam modulation, then the line should be 60. So we have to be very much careful about the uh, competitive relationship among the uh, 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 visitors from different major areas. আমরা 16 cam এর 1 Mbps, 2 Mbps, and many other specification have been received, and definitely 4 kilohertz voice channel is not basically a easy one. And definitely you have to have optical fiber communication for this type of data transmission. 48 kilohertz, 240 kilohertz, 252 megahertz, 2.52 megahertz at the voice channels. And this one is at the megahertz with 3,800, 3,600 voice channels. So excessive association of the different voice channels makes almost no difference in there, so that we can execute accordingly. AMPS, the advanced mobile phone system. The first round is this, and the second round is this, and used for receiving. The user has a bandwidth of 30 kilohertz in each direction. How many people we can use for cellular phones simultaneously? So that is also an important. The first bound is 65, and if we divide 25 by 60 kilohertz, we get atom. So in recently, the bandwidth is divided into the channels, and accordingly 42 channels are used for control, and at the channels are available for the circular phones or circular support to the different users. So one thing is important, you see, we could be able to get out very beginning, but we work together to understand each other, and having different traits together is also making the relationship more strong. So wavelength division multiplexing এর প্রশ্ন যদি আসে, prism is being utilized. You see how it is being calculated. Lambda 1, lambda 2, lambda 3, it is being combined together here and then being transmitted. So one thing is important, bulb demultiplexing should be done efficiently compared to the multiplexing. This is the fundamental requirement. We do need it for the betterment of the resources. So you see, time division multiplexing, maybe you have not studied, and high data rate synchronous time division multiplexing, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, এখানে তিনটা সোর্স, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, প্রত্যেকে নিজ নিজ পরিমাণ যখন ডেটা আসছে তখন ট্রান্সমিট করছে। লেটস সে ফার্স্টের রাউন্ড যদি কমপ্লিট হয়, তাহলে টি হলো A1, A2, A3 কে সময় দিয়ে ফেললো এবং সে অনুযায়ী সে কমিউনিকেট করলো, হোয়াট এভার দ্য স্পেস লিমিটেশন ইজ, বাট it is allocated following a principle. Second one, by using the token card, what is
your next choice as transporting data from the uh, uh, one place to another. So you see here, there is a second choice, A3, B3, C3, A2, B2, C2, A1, B1, C1. So you see here, frame 1, frame 2, frame 3, all these are transmitting and they are being transmitted successfully. Then it is being discussed in matter. Otherwise, very willingly we can find out the different data transmission facilities under a particular mm, so-called the different efficient uh, uh, electronic and device support services, internet services are being utilized over there. So from the next day, we'll start from 6.26 inshallah. So should you have any question or comment up to now, please make it. So in না this স্যার, কোনো কোশ্চেন নাই স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথ তো স্যার প্র্যাকটিস করতে হবে। practice করতে হবে, right? So I'm going for attendance sheet. স্যার অনেক ম্যাথ স্যার। Communication, regular class, load students. Okay, so please get ready for your attendance. First one, Laizu Akhtar, Yasin Arafat, ইয়েস স্যার। Sharmin Akhtar, okay. ইয়েস স্যার। Ikeshamul Haq Pias, Iqbal, Yes, sir. Mustafizur Rahman, Redwan Islam, Yes, sir. Abu Sufyan Shakib, Pulok Talukdar, Yes, sir. Mainul Abedin Bhuiya, প্রেজেন্ট স্যার। Muhammad Hasibul Islam Shanto, Nazmul Hossein, So next one is Nazmul Hossein. 9. Nozrul Islam Rakib, Yes, sir. Mohtasimuzzaman, Kanis Fatema, Rumon Ahmed Yes, Sohag, sir. Sajid Jamil, ইয়েস স্যার। Prakash Chandra Sarkar, Yes, sir. Farhad Uddin Munshi, Rakibul Islam, Abir Al Arafat Ashu, রাকিবুল ইসলাম ভাই স্যার 28 ওকে। এরপরে হলো তারেক মাহমুদ, জিএম জিশান, Yes, sir. আকাশ হোসেন, Yes, sir. রাজু আহমেদ, রিয়াজ আহমেদ, ইয়েস স্যার।
রমজান হোসেন শান্ত, Yes, sir. Yes, আফজাল sir. আফজাল আহমেদ, Sir. আনাত তাহমিদ। Yes, sir. ওকে, তোমরা সকলে স্যার ভালো আসসালামু আলাইকুম। স্যার আমি একটু মিস করে ফেলছিলাম স্যার, মুস্তাফিজুর রহমান স্যার শুরুর দিকে। মুস্তাফিজুর স্যার রহমান হচ্ছে আপনার 6 নাম্বার স্যার। দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ। তোমরা সকলে ভালো থাকো। যারা ক্লাস এবং পরীক্ষা আহ, দিতে পারো না বা অ্যাটেন্ড করতে পারো না, তাদের কাছে পরামর্শ নেক্সট সবগুলি ক্লাস করবা। আর সিটি টু আগামী শুক্রবার হবে, এই শুক্রবারের পরের শুক্রবারে। সো ইউ স্যার হুপ কেএসএ 1 দিবেন স্যার বলেছিলেন স্যার। কেসে ওয়ান দিব বলছিলাম। ওই যে মাইনুল তোমাদের কাছে একটা ইয়ে পাঠাবে, এক্সেল শিট পাঠাবে, তোমরা গ্রুপ তৈরি করে দিবা। গ্রুপ অনুযায়ী আমরা দিব, এবং এই এই নাম অনুযায়ী আমি কেএসএ ওয়ানও দিয়ে দিব, কেএসএ টু দিয়ে দিব। কেএসএ টু যেটা, সেটা আরেকটু পরে, আমি পরের চ্যাপ্টার গুলি পড়ানোর পরে 24 ঘন্টা টাইম দিয়ে কিছু প্রবলেম দিব, এগুলি সলভ করে হাতের লেখা লিখে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ঠিক আছে? আর কেএসএ ওয়ান যেটা, সেটা আমি প্রবলেম দিব গ্রুপ ওয়াইজ 2 জন করে করে, তাহলে সেগুলি সলভ করে পিপিটি স্লাইড তৈরি করে নিয়ে এসে প্রেজেন্টেশন দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে অত্যন্ত শুভকামনা। এবং তোমাদের জন্য আমি আশা করি যে নেক্সট দিন থেকে তোমরা রাইট টাইমে ক্লাসে আসা, একটু পড়ে আসা, এবং টপিক গুলি রিলেটেড যে ম্যাথমেটিক্স গুলি আছে সেগুলি সব করে ফেলবা। এবং সিটির সিলেবাসও কিন্তু বলে দিয়েছি। সিটির সিলেবাস হলো চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5। থ্যাংক ঠিক ইউ আছে ভাই, স্যার। থ্যাংক ইউ সালাম ভাই। স্যার। আসসালামু আলাইকুম।